আসসালামু আলাইকুম মেজাপু। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ। বলতে পারেন যে মনির, তোর কাজকর্ম আমি কিছুই বুঝি না। আমি তো শুধু আমি করছি, আমি না, আমরা কেউই বুঝি না তোর কাজকর্ম। জন্মদিনের শুভেচ্ছা জানাবি, তা তুই একটা ফোন দিলেই তো হয়ে যেত। বাড়ি আসতে পারলি তো ভালো, বাড়ি আসবি, বাড়ি এসে বার্থডে শুভেচ্ছা জানাবি, জানায় চলে যাবি। আসতে পারতেছিস না, ব্যস্ততার মধ্যে কোনো একটা কারণ বুঝলাম, তুই কল দিবি, কল দিলেও তো হয়ে যায়। কল না দিয়ে তুই ভিডিও বানাচ্ছিস, কাহিনীটা কি? এখন মেজাপু দেখেন, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটা কাহিনী থাকে। তো সেই কাহিনীটা দিয়ে আমি শুরু করতে চাই। কাহিনী কি? কাহিনীটা হচ্ছে, ছোটবেলায় স্কুলে একটা ইংরেজি প্যারাগ্রাফ পড়েছিলাম। প্যারাগ্রাফের ছিল যে নাও এ ডেজ এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ইজ বিজি, দে হ্যাভ নো টাইম টু মিট টুগেদার, ইট অ্যান্ড টক টু ওয়ান অ্যানাদার। ঘটনা হচ্ছে একদম সত্যি কথা মেজাপু। খেয়াল করে দেখেন, আজকালকে সমাজে আমাদের চারপাশে প্রত্যেকেই ব্যস্ত। মানে এতটাই ব্যস্ত যে আমরা যে নিজের মতন করে নিজে একটু সময় কাটাবো একা একা, সেই সময়টুকু আমার কাছে নেই, আমাদের কাছে নেই। উদাহরণস্বরূপ বলা যায়, খেয়াল করে দেখেন, এই মুহূর্তে মনে করেন আপনার ছেলে মেয়ে আছে, আপনার ছেলে মেয়েরও সন্তান হয়ে গেছে, কিন্তু একটা কি একটা কাণ্ডকাণ্ড। তো আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান, আপনার ভাই বোন, আপনার পরিবার সবাই মিলে একদম দারুণ হেভি রিল্যাক্স, সবকিছু পারফেক্ট, কোনো ব্যস্ততা নেই, সবাই এখন রিল্যাক্সে আছেন। ঠিক ওই মুহূর্তেই আপনাদের টেলার শপটা আছে, টেলার শপে একজন লোক চলে আসবে। লোক এসে কবে আপা, লোক না বলে মহিলা বলা ভালো তাই না, একজন মহিলা চলে আসবে, আসে কবে আপা, এই দেখেন সেলার কামিজের এই যে ফিতে উঠে গেছে। আপনি ব্যস্ত হয়ে পড়বেন। তো খেয়াল করে দেখা যায় যে আমাদের, আমি ব্যস্ত আছি, তো ওই সময় আপনি ফ্রি, আপনি ফ্রি আছেন, তো ওই সময় আমি ব্যস্ত। এরকম করার কারণে যেটা হচ্ছে, আমাদের কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে না, একটু জড়াই গোটাই যাচ্ছে, জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। তো এই জগা খিচুড়ির মধ্যেও আমরা কিন্তু একটা জিনিস সব সময় নিজেদের কাছেই রাখি। সেটা কি? সেটা হচ্ছে স্মার্টফোন বা টিভি। সবসময় আমাদের সাথে আছে। এই যে আপনার ঘরের মধ্যে একটা বড় একখানি স্মার্ট টিভি আছে, আমি খেয়াল করে দেখলাম ওর মধ্যে ইউটিউব চালানো যায়, ফেসবুক চালানো যায়, যে কোনো জিনিস চালানো যায়, কি একটা কাণ্ড। তো আপনি মনে করেন ফ্রি রয়েছেন, ঠুস করে চালাই দিলেন গোপীনাথ তান্ত্রিক, আপনার গল্প হয়ে গেল আমার সাথে, তাই না? আপনি ফ্রি আছেন, ভিডিওটা আমি যে কোনো সময় বানাই না কেন, সেটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে, আপনি এই ভিডিওটারে যে কোনো সময় দেখতে পারবেন। তো জন্মদিনের উপহারটা মনে করেন আমি আপনাকে ফোন কলে দিতাম, বাড়ি আসতাম, কেক টেক খাওয়ার মাধ্যমে শেষ, ইনস্ট্যান্ট শেষ হয়ে যেত। তো আমি আপনাকে এরকম একটা জন্মদিনের উপহার দিতে চাই, যেটা একদম অক্ষয় কোম্পানির, থাকবে সারা জীবন পরে, যে কোনো সময় আপনি তারা টুস করে অন করেই দেখতে পারবেন। ব্যাপারটা একটা ভালো একটা জন্মদিনের উপহার হয়ে গেল না? পাশাপাশি আরেকটা জিনিসও আছে, মূল ঘটনাটা সেটা, মানে ওটাই বলে ফেলি। সেগুলো যে আমারও আসলে এই যে একটু ভিডিও করার শখ হয়েছে। ভিডিও করার শখ বলতে শখ না রে মেজাবু, আমি একটা সময় বুঝতে পারিছি যে আমার, প্রত্যেকটা মানুষের দেন কিছু না কিছু স্পেশালিটি থাকে। তা আমার স্পেশালিটি হলো যে আমি কথা কতে পারি। এ আমাকে যদি জীবনে বেঁচে থাকতে, আমার কথা বেঁচেই বেঁচে থাকতেই হবে। এই কিরা যেন একদিন করছিল না যে আমাকে বাইসতে না কিরা যেন কথার কথা এরকম করছিল যে আহ, আমি বাদামালা বেশি খাবো। তো আমার অবস্থা যে কথা বেশি খাতেই হবে। তো কথা বেছে খাওয়ার জন্য একটা প্রিপারেশনের দরকার আছে, কথা বলার, ফ্রিকোয়েন্টলি কথা বলার দরকার আছে, যেটা মার্জিত উপায়ে মানুষকে আকর্ষণ করতে পারে, এরকম করে কথা বলার একটা সিস্টেমের দরকার আছে। সেই সিস্টেমটা আমি ভালো আয়ত্ত করতে পারিনি। তো সেই জন্য চিন্তা করলাম কি, আমি ক্যামেরার সামনে দৈনিক কিছু কিছু জিনিসপত্র কথাবার্তা বলবো, কিছু কিছু বিষয় নিয়ে, যেন আমার এই কথা বেছে খাওয়ার প্রক্রিয়াটা সহজ হয়ে যায় এবং আমি এই ব্যাপারে আরো সাবলীল ভাবে মাঠে নামতে পারি। খালি এই যে আমি ইউটিউবের মাধ্যমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তার পিছনে দুটো কারণ, যৌক্তিক দুটো কারণ রয়েছে। কি একটা কাণ্ডমান্য দিয়েছেন, পাগল, যে পাগলটা মনে করেন লুঙ্গি কাঁচা মেরে তেরাস্তার মোড়ে যায় ট্রাফিক কন্ট্রোল করে, ওরও কিন্তু ওই কারণের পিছনে, ওই যে কাজটা করার পিছনে একটা কারণ আছে। আপনার কাছে দেহে মনে করে সেটা পাগল নাই, লুঙ্গি কাঁচা মেরে দেখ ট্রাফিক কন্ট্রোল করছে 3 রাস্তার মোড়ে, কিন্তু পাগলের মাথার মধ্যে কিন্তু একটা প্ল্যান আছে। তো আমিও একজন, নিজের কাছে নিজেকে ইদানিং মনে হয় যে খানিকটা আমার আহ, বুদ্ধি প্রতিবন্ধী মানুষ। তো
বুদ্ধি প্রতিবন্ধী বলিও মনা পাগলা বলেন না, যাই মুনিয়াপুর আমরা মনা পাগলা পাই। এই ভিডিওটা আমি মুনিয়াপুর মাধ্যমে আপনাকে পাঠাচ্ছি। তো মনা পাগলা হইয়া যাই হই, লজিক কিন্তু আমার আছে। তো সেই লজিক দুটো আমি আপনাকে জানালাম। এবার উপহারটা কি? জন্মদিনের উপহারটা তো ভিডিও, তো উপহারটা ভিডিওর মূল টপিকটা কি? ভিডিওর মূল টপিক হচ্ছে আমার দুটো এক্সপিরিয়েন্স মেজাপুর। এক্সপিরিয়েন্সটা হচ্ছে নাম্বার ওয়ান এক্সপিরিয়েন্স বলি। আমি এই যে এই বাসায় উঠছি গত মে মাসে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৫ মাস এই বাসায় কাটালাম। আলহামদুলিল্লাহ দারুণ সময় কাটাইছি। প্রত্যেকের সাথে এত অল্প সময়ে খুব দারুণ সখ্যতা গড়ে উঠছে। একসাথে চলাফেরা করতে যেয়ে আন্তরিকতা গড়ে উঠছে। তো সেদিন আমরা এক রুমে ৪ জন বসে লুডো খেলতেছি। আমি, তানভীর বন্ধু, তারপরে হচ্ছে সুফিয়ান ভাই। এদের সবাইকে আপনি চিনবেন না। চেনার কথাও না। তো এক কথায় যদি বলি আমার রুমমেটরা বসে আমরা হচ্ছে ই গেস্ট আসছে, বাসায় গেস্টও আসছে। রুমমেটরা মিলে লুডো খেলতেছি। আমরা মাঝে, মাঝে কার্ডও খেলি। তো লুডো খেলায় আমি ফার্স্ট হয়ে গেছি। বাকি ৩ জন খেলতেছে। আমি তাদের খেলার মধ্যে কিডা সেকেন্ড হবে এই নিয়ে একটা গবেষণা চলতেছে। একটা উত্তেজনাকর ম্যাচ। এর মধ্যেই আমি যেই রুমে থাকি সেই রুমমেট নাহিয়ান ভাই এসে আমার ডাক দিয়েছে, মনির ভাই আপনার হেডফোনের প্রবলেম হচ্ছে নাকি, আপনার হেডফোনের রাবারটা কই? রাবার দেওয়ার টাইম নেই, খেলতেছি পরে, ওইসব পরে দেন। তো কিছুক্ষণ পরে দেখলাম কি নাহিয়ান ভাই ওই পাশ থেকে একটু কথাবার্তা বলতেছে, মানে এটা শব্দ আসতেছে, চিল্লাপাল্লা এরকম একটা শব্দ। তো খেলা থামাই দিয়ে ওরা খেলতেছে, আমি তো খেলা শেষই, আমি ফার্স্ট হয়ে গেছি। আমি বাইরে যাই দেখলাম যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে আমাদের বাসায় যে খালাটা রান্না করে, ওনার একটা ছোট পিচ্চি আছে, ৪-৫ বছর বয়স হবে। এই বয়সের বাচ্চারা কিন্তু একটু ছটফটে হয়। তো আমরা ওরা ওইভাবেই দেখি। ও আমাদের রুমে টুমে যাতায়াত করে, আসে, শুয়ে থাকে, বসে, মানে এরকম নানান রকম কর্মকাণ্ড করে। তো ও কি করেছে, নাহিয়ান ভাইয়ের যেই মানি ব্যাগ, নাহিয়ান ভাইয়ের মানি ব্যাগটা নাহিয়ান ভাই তার বালিশের নিচে হয়তো কোথাও রাখছিল, ছেলেটা ওইটা দেখে ওই মানি ব্যাগের থেকে মনে করেন ওই বয়সের বাচ্চাদের কি হয় মেজাবো, সত্যি কথা বলতে ওরা কিন্তু টাকা পয়সা চেনে না। ওরা চেনে কি, ললিপপ, আইসক্রিম, বিস্কুট, এগুলোই চেনে ওরা। এবং এগুলোর যে একটা দাম আছে, এটার দাম সম্পর্কে ওদের ধারণা আছে, নোট সম্পর্কে ওদের ধারণা আছে, এইটুকু। ওরা কিন্তু যে টাকা নিয়ে জমায় কিছু টাকা, ওদের মধ্যে সেই টেন্ডেন্সি নাই। সেই টেন্ডেন্সি থেকে ওরা কিছু করেও না, স্বাভাবিক ব্যাপার এটা। তো ছেলেটা হয়তো সেই টেন্ডেন্সি থেকে ভাইয়ের মানি ব্যাগ থেকে কিছু টাকা পয়সা বের করছে, বের করে সে নিয়ে যেয়ে মুভ করে আরেক জায়গায় রেখে দিছে। এরকম একটা ব্যাপার ঘটছে। করিসিস ভালো কথা, তুই মানি ব্যাগেতে টাকা নিছিস, বাচ্চা পোলাপান হইছে, ঘটনাটা তুই পাইছো কীর্তিটা করলি কেন? পাইছো কীর্তিটা কি করিছে? পাইছো কীর্তিটা হচ্ছে ওই মানি ব্যাগটা নিয়ে আমার বিছানার উপর রাখিছে, আমার বালিশের পাশে। এখন নাহিয়ান ভাই যদি একজন ওই আম্মু একটা কথা কয় না, জিনিস যায় যার ইমান যায় তার, এরকম লোক হইতো, তাইলে ব্যাপারটা কি হইতো চিন্তা করেন তো। নাহিয়ান ভাই মানি ব্যাগ খুঁজতে যেয়ে আমার হেডফোন পেয়ে গেছে, এবং ফাইনালি সে যখন আমার বেডের উপর তার মানি ব্যাগ টাকা শূন্য অবস্থায় দেখিছে, তখন তার ধারণাটা কি হওয়া উচিত, তাই না? একদম আপনি যা ভাবতেছেন, বা এই ভিডিওটা তো শুধু আপনার জন্যই না, অনেক মানুষের জন্য, যাই যেই মনে করেন ইউটিউবে এসে যার মনে হবে কিদারে গোপীনাথ তান্ত্রিক দিয়ে একটা ভিডিও অন করে দেই, আর তার সামনে এটা চলে আসলো, সেও এইটুক পর্যন্ত শুনে মনে করবে যে সে কি ধারণা করতে পারে, সে আমরা সবাই বুঝি যে চোর আমি, টাকা পয়সা আমি নিছি, ব্যাপারটা এরকম ধারণা করাটা খুব স্বাভাবিক। বরং যদি আমি এই ধারণাটা না করি, তাহলে আমার ব্রেনে সমস্যা আছে। তো নাহিয়ান ভাইয়ের সাথে সম্পর্ক প্লাস সবকিছু মিলে উনি ব্যাপারটা বুঝছেন যে ব্যাপারটা কি। ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণ পরে, ওই পিচ্চি টাকাটা কোন জায়গায় রাখিছে সেই টাকাগুলো বের হয়ে গেছে। তুমি খেয়াল করে দেখলাম মেধাপু, এই এক্সপিরিয়েন্সটা, এই ঘটনাটা আমার জীবনের জন্য দারুণ একটা শিক্ষা। আমি খামখেয়ালি করে আনন্দ ফুর্তি কোনো একটা জিনিস নিয়ে কেয়ারই করতেছি না, জাস্ট গুরুত্বই দিই নাই, খামখেয়ালি করে বেড়াচ্ছি। ওই যেই জিনিসটারে গুরুত্ব দিই নাই আমি, ওই জিনিসটার থেকে হিউজ বড় একটা ঘটনা ঘটে এমন অবস্থা তৈরি করেছে যাতে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়। তো এটা কি শুধু এই একটা ঘটনা? না, জন্মের পর থেকে যেই দিন থেকে বুদ্ধি জ্ঞান হয়েছে সেই দিন থেকে আমার সাথে এইরকম
অনেক ঘটনা ঘটে আসতেছে, তারপরেও কি আমি আমার খামখেয়ালি শুধরে নিতে পারিছি? হুম, হয় নাই। তাইলে কি করা যায়? আমাকে তো আমার খামখেয়ালিটা তাহলে দূর করতে হবে। তো আমি খামখেয়ালি দূর করার জন্য যেন ভবিষ্যতে আর জাগে যা হওয়ার হইছে মেজাকু কোনো ব্যাপার না, ভবিষ্যতে আমার সাথে যেন বেরোবেন না হয়। একদম তুমুল উত্তেজনায় নিয়ে আপনি তো জানেন যে আমি যে এই সময় মনে করেন যে খড়ি কাটতি বইছি, ও ঝাপা ধরে কেটে ফেলবো, খাতি বইছি তো এক এক ডিশ ভাত খেয়ে লোকে কল্পনা করতে পারবে না। যখন যেটা করতে মন চায় এরকম গ্যাটা বাইন্দে করি, গ্যাটা বাইন্দে নাই হলাম, নো খাম খেয়ালি, নো মোর খাম খেয়ালি ইন মাই লাইফ, ইটস স্টিং। তুই ম্যাথমেটিক্স স্টিং করতে যায় ঘটনা ঘটে গেছে যে অতিরিক্ত স্ট্রং হয়ে গেছি, কনসাস, অতিরিক্ত সচেতন হয়ে গেছি। অতিরিক্ত সচেতনতা আমার আরেকটা এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সটা কি? আমি একটা দোকানে ইলেকট্রিক বোর্ডের বানাই টানাই দিই, ওদের কাজ টাজ করে দিই। সেই দোকানের মালিক আমার খুব ভরসা করে। তো ওনার দোতলার যে গোডাউন, ওই গোডাউনের চাবিটা আমার কাছে দিয়েছে, চাবি দিয়ে বলতেছে ঠিক আছে তাহলে আপনি গোডাউনের ভিতরে ইলেকট্রিক বোর্ড বানান। তা আমি তার গোডাউনের মধ্যে ইলেকট্রিক বোর্ড বানাচ্ছি, বানায় আমি সে তার গোডাউন থেকে বিকাল 5টার সময় বের হয়ে গেছি। বের হয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি গোডাউনের চাবি আমার পকেটে। তার দোকান বন্ধ হয় 9টার সময়। 5টার সময় আমি মিরপুরিতে রওনা দিয়ে বাড্ডায় আইছি। 2 ঘন্টা লাগায় বাসে জিমে জিমে এর ডলা উঠ ডলা খেয়ে 2 ঘন্টা বইরে ডলাডলি শেষে বাড্ডা এসে পৌঁছেছেন, ফিরে এসে ঘুমাবো। তখন দেখি যে আমার ঘুমাবো তো না, একটু গড়াগড়ি করবো, ওই সময় দেখতেছি আমার পকেটে তার গোডাউনি চাবি। এখন তারে ফোন দিলাম যে ভাই আপনার কাছে এক্সট্রা কোনো চাবি আছে? কয় নেই। কি করা যাবে? উপায় নেই গুলাম হোসেন। আবার বেরোইছি, ওই ক্লান্তি নিয়ে আইসে সারাদিন কাজ করে আবার বাসে ডলারেলি খেয়ে আইসে যখন দেখছি তার গোডাউনের চাবি আমার পকেটে, আবার তাই নিয়ে ফেরত দিতে যাই একটা উবার ভাড়া করেছি। উবার ভাড়া করতে যাই ওই জায়গায় আবার অ্যাক্সিডেন্ট করে হাঁটুতে ব্যথা পাইছি। সেনতে মনে করেন 300 টাকা লস হয়েছে, 350 টাকা লস হয়েছে। এরপরে আমার কত ঘন্টা, প্রায় 3 ঘন্টা সময় লস হয়েছে, আর হাঁটুর ভিতর ফিরি। চিন্তা করেন এই জায়গায় আমি একটা খামখেয়ালি করেছি। অতিরিক্ত সচেতনতার জন্য একটা চাবিটা একটা নির্দিষ্ট জায়গায় রাখে দোকানের লোকজন, সেই জায়গায় না রেখে আমারে দিতেছে, আমি হেফাজত করতে যাই, অতিরিক্ত হেফাজত করতে যাই, এমন হেফাজত করেছি বাড়ি বন্ধু নিয়ে চলে গেছি। তো আমি কোনো পিলেই নামে যাবো ব্যালান্স করতে পারতেছিলাম না। আমার এই যে খামখেয়ালি বলি বা যাই বলি, এই জিনিসগুলো আমি ব্যালান্স করতে পারতেছিলাম না, এলোমেলো হয়েই যাচ্ছে। তা এই শুক্র শনি 2 দিন আমি একটা জীবন ব্যবস্থা অনুসরণ করার চেষ্টা করেছি। আমি আসলে ধর্মকর্ম মানিনি কিছু হয়ে যাবে, একটা জীবন ব্যবস্থা আছে, আমি বুঝি যে আমি একটা মানুষ, কমতে আইছি কিরম করে আইছি এই সম্পর্কে আই হ্যাভ অ্যাবসলুটলি নো আইডিয়া। বাট আমার একটা ইউজার ম্যানুয়াল আছে, জীবনের ব্যবস্থা আছে, কিভাবে জীবন পরিচালনা করব। আমি কাউরে গুনি নেই, আমি শুধু সেই ব্যবস্থাপনার অনুসরণ করি। তো সেই জীবন ব্যবস্থাপনার কাছে গেলাম, যাই আসলে আমার এই অবস্থাটা সলিউশন খুঁজতে চাচ্ছি যে খামখেয়ালির কারণে বুঝতে পারতেছি অনেক অঘটন ঘটতেছে, কিন্তু আমার নিজের যেসব ভুল আছে সেই সব ভুল কি করে আমি করব। এই যে আমি চাবি ঢুকোই নিচ্ছি, পরের সম্পত্তি নিজেই নিজের মনে করে নিয়ে চলে আসতেছি, বা এছাড়া আরো অনেক ভুল করতেছি, এক কথায় আমার ক্ষতি হচ্ছে মেলাপুর। সব বাদ দিলাম, ভুল অন্যায় পেয়েছে কিন্তু সব বাদ দিলাম, দিন শেষে নাহিয়ান ভাইয়ের ওই ঘটনার মাধ্যমে আমার সম্মানের ক্ষতি হচ্ছে, এই যে দোকানদারের এই ঘটনার মাধ্যমে আমার টাকার ক্ষতি হচ্ছে, সময়ের ক্ষতি হচ্ছে, এক কথায় আমি ক্ষতিগ্রস্ত থাকতেছি দিন শেষে। আমি যে জীবন ব্যবস্থা অনুসরণ করি সেই জীবন ব্যবস্থা অনুসরণ করে একটা মানুষের তো ক্ষতি হওয়ার কোনো কথা না। আমি একদম, আমি এই যে বললাম না, যা কিছু করি একদম ডুবে যেয়ে করি, কচ্ছপের মতন কামড়ায় ধরে থাকি ওই পিছনে। এই জীবন ব্যবস্থাটাও আমি একদম ডুবে যেয়ে কামড়ায় ধরে শিখেছি। সেই জীবন ব্যবস্থা তো ভুল হতে পারে না। তাহলে কি জন্য আমি এত ক্ষতির মধ্যে রয়েছি? হোয়াট ইজ দ্য কারণ অফ দিস, অফ মাই ক্ষতির মধ্যে থাকা? টেনশনে পড়ে গেলাম। ওই সময় আমি আমার জীবন ব্যবস্থার একটা প্যারাগ্রাফ বলতে পারেন, সেটা দেখলাম। তোর মধ্যে লেখা আছে এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বেঁচে আছি না, জীবন, জীবনের অনুভব করি কি দিয়ে? সময় দিয়েই তো, তাই না? সময় ভালো যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে, এরকম কথাই তো কই।
আমার জীবন ব্যবস্থা করছে এই যে সময় তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এরির কসম সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আমার মনের মধ্যে একটা আনন্দ জায়গা উঠলো, আনন্দ জায়গা উঠলো কি আপু, আর প্রতিবার যে কিরে মনি তো স্বভাব এখনো ঠিক হয়নি রে। স্বভাব কারো ঠিক হয়, স্বভাব মানে উহুদ পাহাড় পাল্টায় যায়, মানুষের স্বভাব পাল্টায় না রে মেজাপু। তো কি জন্য এই কথাটা কবেন তাও কয়েনি, কবে যে তোর তো স্বভাব পাল্টায় না, তুই ক্ষতিগ্রস্ত শুনে তুই খুশি হয়ে যাচ্ছিস। হ, কারণ আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আর আমি দেখিছি আমার জীবন ব্যবস্থা এর একটা পরিত্রাণ দিতে পারে, তা আমি খুব আগ্রহ নিয়ে পরের লাইনে গেলাম। তো প্রথম লাইনে তো বলেই দিল সময়ের কসম, তারপরে কাছে নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তা আমি তো একটা মানুষ, আমারও সত্যি সত্যি ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরের লাইনে বলতেছে শুধু তারা ছাড়া। এই কথা যখন আমি পেয়েছি রে মোজাপু, তো মোজাপু করছি আপনারা মেজর জেনারেল বরিশ কই মেজাপু কই, মোজাপু তো বলা যায় না, দিল স্লিপ অফ টাং। তো তখন আমি দেখলাম কি ওখানে লেইছে শুধু তারা ছাড়া। আমি দেখলাম তাহলে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ যারা, কারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত, আমার তাগের দেখতে হবে। তো প্রথম কথা রেখেছে যারা স্বীকার করে নেছে। কি স্বীকার করেছে? আনুগত্য স্বীকার করে নেছে। জীবনে প্রচুর নাইঠমি করেছে, জীবনে প্রচুর নাইঠমি টাইঠমি করে পাইছে কীর্তি করে বুদ্ধি জ্ঞান দেখায় সায়েন্স মাইন্স নিয়ে আবিষ্কার করি ফাইনালি নাট বল্টু ফার্স্ট, কিচ্ছু হয়নি, এসবের কোনো মিনিংলেস হয়ে গেছে লাইফ তাকে। তো এই সব মানুষ যারা আছে, এরা যারা স্বীকার করে নেছে যে এই যে পাইছে কীর্তি আগর বাগর যা কিছু করেছি, জ্ঞান বিজ্ঞান তারপরে অনেক রকম বুদ্ধি পরামর্শ যা কিছু করেছি এগুলো দিয়ে কিছুই হয়নি, আলটিমেটলি আমি একজন বেকুব, আমি একজন বলদ, আমি একজন গাধা, আমি একজন অপরাধী, যাই হোক না কেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত একজন। যে 1 মিনিট ভাই আসো, ভিডিও বানাচ্ছি সমস্যা নেই, তুমি শুধু খালি গায়ে হয়ে না, কারণ এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এই যে যে ঘটনা বলতেছিলাম না, এই হচ্ছে সেই ইয়াসিন কেবল আসলো, আমরা এই রুমে বসেই লুডো খেলতেছিলাম। তো যাক ঘটনায় ফিরে আসি, ঘটনাটা হচ্ছে মেজাপু দেখেন কোন জায়গায় যেন ছিলাম, তো ওই যে ক্ষতিগ্রস্ত, তো প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। এই জিনিসটা যখন সে নিজে স্বীকার করে নেবে যে আমি ক্ষতিগ্রস্ত, আমার দ্বারা কিছু আসছে না বাপু, আমি শেষ, আমি বলদ, আমি অসহায়, যাই বলি না কেন আমি নেগেটিভ, এক কথা আমি ক্ষতিগ্রস্ত, এটা স্বীকার করে নেছে, যে স্বীকার করে আনুগত্য করতেছে কার প্রতি, জীবন ব্যবস্থা যে পাঠাইছে তার প্রতি, মানে ইউজার ম্যানুয়ালটা যে পাঠাইছে তার প্রতি আনুগত্য করে নেছে, আনুগত্য স্বীকার করে নিছে, এই 1 নম্বর পয়েন্ট। তা আমি দেখলাম যে আমিও তো হ্যাঁ বুঝিছি যে আমি একটা পাউল, ফুললি পাউল মানুষ। এই যে 33 বছর কাটলো কেউ কথা রাখিনি, আমি হলাম সেরকম একটা মানুষ, আমি কারোর কথা রাখিনি, জীবনেও কিছু করিনি, যত যাই কই নিজের ভূগোল বুঝে ভালো কিছু একটা বানানোর চেষ্টা করি, যে গোপীনাথ তান্ত্রিক নাম ঠাম দিয়ে যা কিছু করার চেষ্টা করি। আপনি যদি আমার 35 বছরের জীবন হিসাব করে দেন মিলাবো, আমি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায়, আমি জীবনেও ভালো কিছু করে আসতে পারিনি। তো আমি এটা স্বীকার করে নিয়ে কোনো ঘটনাই না, স্বীকার করে এই যে জীবন ব্যবস্থার মালিকের প্রতি আনুগত্য স্বীকার করা, এটা তো খুব সিম্পল একটা জিনিস। তো আমি 1 নম্বরে ঠাস করে আমার দ্বারা হয়ে গেছে, এটা নগদে হয়ে গেছে, আমি স্বীকার করে নিছি হ ভাই আমি একটা পাউল, আমি একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, এবং আই হ্যাভ নো রাইট টু, কি ইংলিশ কব জানি না, যাই হোক আমি একটা পাউল, এবং আমাকে আনুগত্য প্রকাশ করতে হবে, এটা স্বীকার করে নিছি। 2 নম্বরে বলতেছে কি, যারা সৎকর্ম করেছে, প্রথমে স্বীকার করে এনেছে, 2 নম্বর সৎকর্ম করেছে, মানে সৎকর্ম মানে সৎ কাজ, এই সৎ কাজটা কি রে মেজাপু, ভাই তুমি তাহলে কিন্তু ফ্যান দিতে পারো। সৎ কাজটা হচ্ছে আপনি এমন একটা কাজ করেছেন যে কাজের মাধ্যমে কারোর উপকার না হোক, অন্তত ক্ষতি হয়নি। মেজাপু খেয়াল করে দেখেন, আমাকে দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজ করা লাগেই। ওই যে ছোটবেলার গল্প আছে না একটা, যে এক লোক কি যেন কয়, এরকম জঙ্গলে চলে গিয়েছিল, জঙ্গলে চলে যায় লাস্টে ইন্দুর মারার জন্য বিড়ের পোষা লাগিল তার, এরমের ঘটনা দ্বারা এই প্রমাণিত হয় যে আমরা জীবনে একা একা বাঁচতে পারি না, আমাদের জীবনে
কোনো না কোনো কাজ করে বাঁচতে হয়, এবং এই কাজের ক্ষেত্রে কোনো না কোনো মানুষের সংস্পর্শে আমাদের যাওয়া লাগে। তো এই কাজগুলো যদি আমাদের এরকম হয় যে আমাদের কাজের দ্বারা কারো উপকার হোক না হোক কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাজের দ্বারা কারো ক্ষতি হয় নাই, এইটাই সৎ কাজ। তো আমি প্রথম না মেধাপু খুব মানুষের উপকার করার চেষ্টা করতাম, আল্লাহর উত্তম ঋণ দেওয়ার চেষ্টা করতাম, দান খয়রাত করবো, মানুষের ভালো ভালো কথা কব, এরকম প্রচুর প্ল্যান আমার ছিল, এগুলোর মধ্যে আমি সৎ কাজ করবো। পরে দেখলাম দুত্রি বেটা, আমি নিজেই একজন ক্ষতিগ্রস্ত মানুষ, নিজেই একজন অনুগত দাস, আমি কি কার উপকার করে বেড়াবো? আমি শুধু এইটুকু করতে পারি, মানুষের যেন কোনো ক্ষতি না হয় আমার দ্বারা, এই ব্যাপারে আমি একটু কনসাস থাকতে পারি। তো আমি এই জিনিসটা অভ্যাস করা শুরু করে দিলাম। তারপরে বলিছে কি, ওই যে জীবন ব্যবস্থার যেই লাইনটি রয়েছে ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে হক কথা বলো, হক কাজ করো, মানে যেই হক কথা বলো, হক কাজ করো, বা এক কথা হকের সাথে থাকো। এখন হক জিনিসটা কি? হক জিনিসটা হচ্ছে মেজাপু, আপনি প্রত্যেকদিন যে কাজ করতে যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স ঘটতেছে না আপনার, এই যেমন আমার ওই যে লুডো খেলতে যায় টাকা হারানো, আর লুডো খেলতে যায় মানি ব্যাগ ইস্যু, আর হচ্ছে ওই যে দোকানেতে চাবি ইস্যু, এই দুটো কিন্তু আমার এক্সপিরিয়েন্স। হক হচ্ছে এই এক্সপিরিয়েন্স থেকে আপনি নিজে নিজে একটা শিক্ষা নেছেন, যে আপনারা যাই বলুক আপনি নিজে নিজে একটা অনুভব পাইছেন, এই অনুভবটাকে প্রকাশ করা স্পষ্টভাবে, এটাই হচ্ছে হক। আমি কি কঠিন করে কলাম? সহজ করে দিই। সহজটা মনে করেন আপনার টেইলার শপ আছে, টেইলার শপে আপনি নানান রকম সেলাই কর্ম করতেছেন, প্রত্যেকদিন সেলাই কর্ম করতে যে আপনি একটা জিনিস দেখলেন যে কাটিংটা এরম করে না দিয়ে এরম করে দিলি জিনিসটা দেখতে সুন্দর হয়, খরচ কম হয়, দুইটা সেলাই কম দেয়া লাগে। আপনার এই অনুভব আসার সাথেই আপনাকে ওইটা করা লাগবেই, স্পষ্টভাবে ওই কাজটা করতে হবে। যখনই আপনি অনুভব করেছেন যে এই জিনিসটাকে আরো এভাবে উন্নত করা যায়, তখন আপনাকে ওই কাজটা করাই লাগবে। এই উপলব্ধির সাথে কাজ করা, এইটা হচ্ছে হক। আপনি আপনার জীবন সম্পর্কে যা উপলব্ধি করেন সেই ব্যাপারে স্পষ্টভাবে কোনো জড়তা ছাড়াই বলতে হবে, যে আমি কথা করছি, কথার মাঝখানে পুটুস পুটুস করে বাইরে যাচ্ছে না, বাধা বুদ্ধি ছাড়াই স্পষ্ট করে বলে দিতে হবে, হ্যাঁ ভাই ব্যাপারটা আমি এরকম বুঝেছি, ব্যাপারটা এরকম। নিজের কাজের ব্যাপারে স্পষ্ট থাকাটাই হচ্ছে হক। তো আমি প্রথমে স্বীকার করলাম যে আমি কিডা, তারপরে আমি সৎ কাজ করলাম, এবং এই যে আমি কিডা এবং আমার দ্বারা কিছু সৎ কাজ হচ্ছে, এবং সৎ কাজের পর আমি আমি যে কাজটা করতেছি দৈনন্দিন জীবনে, সেই কাজের ব্যাপারে আমি স্পষ্ট পরিষ্কার। এরপরে এসে ৪ নম্বর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো ধৈর্য। খিস মারে বসে থাকতে হবে। স্বীকার করেছি, সৎ কাজ করেছি, আর আমি যে কাজ করতেছি সে কাজের ব্যাপারে আমি একদম হক আছি, স্পষ্ট আছি, এইটুক পর্যন্ত করে ৪ নম্বর আসে খিস মারে বসে থাকবে। এই ৪টে কাজ যারা করতে পারিছে তারা ছাড়া আর দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমি দেখলাম এই ৪টে কাজ তো যে কোনো মানুষ করতে পারে, মানে মন থেকে যদি যে কোনো মানুষ যদি চায়। এই দেখেন ওর মধ্যে কোনো জায়গায় নামাজ পড়ার কথা কওয়া হয়নি, রোজা রাখার কথা বলা হয়নি, হজ করার কথা বলেনি, কিচ্ছু করা হয়নি। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, মানুষের সাথে ভালো ভালো কথা বলো, অমুক কথা বলো, তুমি কিচ্ছু বলা হয়নি। শুধু ৪টে জিনিসের কথা বলে স্বীকার করো, সৎ কাজ করো, হকের সাথে থাকো, এবং ধৈর্য ধরো, অর্থাৎ খিস মেরে পড়ে থাকো। ধৈর্য ধরতে ধরতে এরকম পর্যায়ে পৌঁছেছে, একদিন আমার বন্ধু আমার কাছে, বন্ধু তুমি তো সব রকম ধৈর্যই ধরেছো, তা আরেকটা ধৈর্য কিন্তু আছে, সেটা হলো নিরুপায় ধৈর্য। আমি বলছি তোরে মার মানে। তো ধৈর্যের অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। কথাটা হচ্ছে যে এইটা আসতেছিল যে মেজাপুর, এই ক্ষতিগ্রস্ত মানুষের ভেতরে ভেতরে থেকে কিভাবে আমি আমাদের একজন সাবলীল সুন্দর একটা জীবনের মানুষের কাতারে দেখতে পারি বা রাখতে পারি, সেই জন্য আমার এই ৪টা কাজ করাই লাগবে। তো দেখেন, আজকে আপনার জন্মদিন, আজকের জন্মদিনে আমি আপনারে আমার এই ৪টে গুণের সাথে পরিচয় করাই দিলাম। আমার না, আমি এই ৪টে গুণকে আপন করে নিতে চাই,
এবং এই 4টে গুণ আমি দেখেছি কোনো মানুষ যদি আপন করে নেয়, সে আর ক্ষতিগ্রস্ত মানুষের ভেতরে থাকে না। তো আমি আমার বোন, তার আছে কততম জন্মদিন, সেটা কব না করলে তো মানুষ বুঝবে না যে একটা বুড়ি। চুল-টুল পেয়ে যাচ্ছে এমনি আপনার। তো আমি আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই শুভেচ্ছা জানানো হিসেবে এই 4টে গুণ আমি আপনার ভেতরে প্রতিষ্ঠা করার একটা তাগিদ জানাচ্ছি। শুধু আপনার ভেতরে না, যারা এই ভিডিওটা মনে করেন দেখবে, যারাই কোনো সময় নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় মনে করবে, আর এই 4টে জিনিস যখন সম্পর্কে কেউ জানবে, সাথে সাথে যদি সে অ্যাপ্লাই করে, সে নিজেই বুঝতে পারবে সে আর ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নেই। অ্যাটলিস্ট সে একটা সাবলীল এবং দম ফেলানোর মতন সুন্দর জীবন কাটাতে পারতেছে। তার মেধাপু জন্মদিনে মানুষ কিন্তু মেলা কিছু পাই। যে প্রথমে করছিলাম, কেউ কেক দেয় তার সামর্থ্য অনুযায়ী, কেউ বই দেয়, কেউ আপনার ব্যাগ দেবেন, মনে হয় ব্যাগ দিবেন, কয়ে দিছি। তো কেউ নানান রকম দেয়। আমি কি দেবো? আমি তো কথা দিতে পারবো, এছাড়া আমার দেওয়ার কিছু নেই। তো এই যে উপহার, এই উপহারটা আপনি আপনার মতন করে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। ওই কেক দিয়ে যদি আপনি বালিশ বানাই শোন, সেটা আপনার জীবনের উপর এক ধরনের রিয়াক্ট করবে। কেক দিয়ে যদি আপনি গাছের সার বানান, সেটা এক ধরনের রিয়াক্ট করবে। কেক দিয়ে যদি আপনি পেট পুজো করেন, সেটা আরেক ধরনের রিয়াক্ট করবে। তো এই যে আমি আপনাদেরকে জন্মদিনে যে উপহারটি দিয়েছি, এটা আপনি কিভাবে ব্যবহার করতেছেন, সেইভাবেই এই উপহারটি আপনার জন্মদিনের উপহারটা আপনার জীবনের কাজে লাগবে। তো আমাদের জীবনে আমরা যাই করি, আমরা জানি না এই জীবনটা কিভাবে শুরু হয়েছে, আর জানি না এই জীবনটা কিভাবে শেষ হয়ে যাবে মেজাবু। তো অ্যাটলিস্ট আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের ভেতরে না থাকি, এইটা আমার চাওয়া। এবং আপনি আমার মেজ বোন, এবং আপনি জান্নাতুল ফেরদাউস, আমি যেন আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করেন, সেই দোয়া আমার জন্য করবেন। আর আমি যে জীবন ব্যবস্থা অনুসরণ করতেছি, এই জীবন ব্যবস্থা নিয়ে আমার একটু কথা বলার ইচ্ছা আছে। তো এই গোপীনাথ তান্ত্রিক এই চ্যানেলটা মূলত হচ্ছে এই জীবন ব্যবস্থা নিয়ে গল্প করার উদ্দেশ্যে। তো আপনাকে হচ্ছে উপহার হিসেবে প্রথম ভিডিওটা দেওয়া। আপনার যদি আমার এই জীবন ব্যবস্থা নিয়ে আগ্রহ থেকে থাকে, তাহলে পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে গুড বাই। এবং যারা এই উপহারের মধ্যে ঢুকে গিয়েছেন, তাদের কাছ থেকে গুড বাই। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অক্ষতিগ্রস্ত থাকুন। ফি আমানিল্লাহ।